তাহলে বুঝতে পেরেছো যে আমরা কিভাবে কোণ বের করব, কৌণিক সরণ। এখন খেয়াল করো তো একটা বিষয়, এইটা গেল হচ্ছে পঞ্চম উজ্জ্বল। তাহলে আমরা যখন পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান আমরা চাইবো, কৌণিক সরণ আমরা চাইবো, তখন তুমি কি করবা? তখন তুমি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে পঞ্চম উজ্জ্বলের দূরত্বটাকে বের করে নিবা। যদি পঞ্চম অন্ধকার বলতো, ষষ্ঠ অন্ধকার বলতো, অষ্টম অন্ধকার বলতো, তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে ওটা বের করে নিতাম আমরা আগে, নিয়ে আমরা ট্যান থিটা বসা দিতাম। তুমি যদি পারো চিত্র দাগালে খুবই ভালো হয়, কারণ এই চিত্র দাগালে তোমার তো আর সময় লাগতেছে না, আমার হিউজ অ্যামাউন্টের সময় লাগতেছে। আমি মনে করো আমি অষ্টম অন্ধকার ডোরার কৌণিক ব্যবধান চাচ্ছি, তাহলে আমি এভাবে চিত্র দেখে এখানে একটা টান দিব খালি। এই টানের এখানে কি লিখবা? অষ্টম অন্ধকার লিখবা। দশম অন্ধকার চাইলে দশম অন্ধকার লিখবা। পঞ্চম উজ্জ্বল চাইছে, এখানে পঞ্চম উজ্জ্বল লিখলাম। আমি এখানে পঞ্চম উজ্জ্বলটা বের করছি, মানে র্যান্ডমলি বের করে এখানে দেখায় দিবা যে এই থিটা আমি বের করে দেখাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে, পঞ্চম উজ্জ্বল কি খালি এই পাশেই আছে? না, এই পাশে তো নাই, এই পাশে তো আছে। তাহলে এখানেও একটা দাগাবা, মোটামুটি সমান দূরত্ব নিবা, ওই চোখের আন্দাজে। তোমার হচ্ছে মাপে মাপে নেওয়া লাগবে না, মেপে মেপে নেওয়া লাগবে না, কিন্তু আমি আবারও বলছি। এটাও এখানে লিখে দিলাম পঞ্চম উজ্জ্বল, এখানে একটা পঞ্চম উজ্জ্বল আছে, ঠিক আছে? তাহলে এখন আমি এটাও, তাহলে এটার নাম কি দিবা? এটার নামও থিটা দিব। এইটা যদি থিটা হয়, এটা থিটা হবে। এখন প্রশ্ন, স্যার এইটা তাহলে এই পুরাটার নাম কি? এই পুরাটার নাম স্যার টু থিটা। হ্যাঁ, টু থিটা। এই পুরাটার নাম কত? টু থিটা। তো আমি এখন এই টু থিটাকে কি চাইলে লিখবো যে টু থিটা বের করব? টু থিটা কি চাইলে বের করব? আমি এখনো বলছি, আবারও বলছি, যে থিটা মনে করো পঞ্চম উজ্জ্বলের কৌণিক ব্যবধান চাইলো। দুই ভাবে চাইতে পারে, দেখো আমি একটু রিপিট করছি কথাগুলা, যে কেন্দ্রীয় উজ্জ্বল হতে পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান কত? আমরা থিটা বের করে ফেললাম, ওকে। কেন্দ্রীয় উজ্জ্বল হতে পঞ্চম অন্ধকার ডোরার কৌণিক ব্যবধান কত? আমরা সিম্পলি থিটাটা বের করলাম। এইবার খেয়াল করো, আমাকে প্রশ্ন করলো যে কেন্দ্রীয় উজ্জ্বলের উভয় পাশের এই যে এই পাশে এই পাশে উভয় পাশের পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক সরণ কত? উভয় পাশের, কিন্তু তখন আমরা টু থিটা বের করব। উভয় পাশের কৌণিক সরণ বা কৌণিক বিস্তার বলতে কিন্তু আমরা টু থিটা বুঝাচ্ছি। আমরা আগে থিটা বের করে নিব। থিটা বের করে নিয়ে প্রথমে লিখবো যে কেন্দ্রীয় উজ্জ্বল হতে পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান থিটা বের করে নিলাম। নেওয়ার পরে বলবো যে অতএব উভয় পাশের কেন্দ্রীয় উজ্জ্বলের উভয় পাশের কেন্দ্রীয় উভয় পাশের পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার। উভয় পাশের, দেখো এটা কিন্তু উভয় পাশের, এই যে একটা পঞ্চম উজ্জ্বল, এই যে একটা পঞ্চম উজ্জ্বল। এগুলো শুধু ক্লাস নোট দেখলে কিন্তু আসলে হবে না, এগুলো ক্লাস না করলে কিন্তু তুমি বুঝতে পারবা না। এতগুলা কথা যে বলতেছি, শুধু ক্লাস নোট দেখলে হবে না, আসলে এগুলো আসলে বুঝতে হবে। আমরা কিন্তু আজকে যে স্টাডিটা করেছি, একটাও কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগের বেশি কিছু না। আমরা টোটাল মিলে এখন পর্যন্ত যা স্টাডি করলাম, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করেছি, কিন্তু অন্য কিচ্ছু করি নাই। কিন্তু এখানে অন্য কিছু বোঝার নাই, জাস্ট দূরত্ব বুঝেছি, কোণ বের করেছি, কথাগুলা কিভাবে আসলে কিভাবে আমরা বের করবো এটা লিখেছি। তার মানে আজকে শুধুমাত্র যোগ বিয়োগ গুণ ভাগ শিখেছি আমরা, ঠিক আছে? তাহলে আমরা এই টু থিটাকে বলতেছি উভয় পাশের পঞ্চম উজ্জ্বল ডোরার, আমি যদি লিখে দিই একটু, উভয় পাশের পঞ্চম উজ্জ্বল, এইখানে পঞ্চম উজ্জ্বল যেহেতু দিয়েছে তাই আমি এখানে লেখাচ্ছি পঞ্চম উজ্জ্বল। উভয় পাশের পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার, কৌণিক বিস্তার। এখন প্রশ্ন হচ্ছে, কোন কোন গাইড বা কোন কোন বইয়ে তোমরা কনফিউশন হয়ে যাও, কোনটা দেখলে বা কোনটা, স্যার থিটা বের করব নাকি টু থিটা বের করব? অনেক বইয়ে দেয় স্যার এইটা চাইলে এটা থিটা বের করা আছে, বা অনেক গাইডে টু থিটা বের করা আছে। কনফিউশন এড়ানোর জন্য বলছি যে আমরা যদি কৌণিক বিস্তার বের করতে বলে, কৌণিক বিস্তার, যে আমাকে বললো যে পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার বের করো, আমরা একটু চালাকির আশ্রয় নিব। কিরকম? আমরা দুইটাই বের করে দেখাবো, তাহলে আমাদের ঝামেলা কিন্তু থাকলো না। আমরা লিখবো যে কেন্দ্রীয় উজ্জ্বল হতে, একবার সুন্দর করে লিখবো স্পষ্ট করে, কেন্দ্রীয় উজ্জ্বল হতে পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান লিখলাম থিটা ইজিক্যাল টু এত। তারপর পরে লিখলাম আবার যে উভয় পাশের পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার বা কৌণিক সরণ, উভয় পাশের পঞ্চম উজ্জ্বলের কৌণিক সরণ, দুইটাই লিখলাম। একটা তো হবেই, কোনটা চাচ্ছে বা কোনটা না চাচ্ছে। অনেক সময় অনেক এক্সামিনার এটাকে দেখা যাচ্ছে ভুল করে বসে,
ঠিক আছে, সেক্ষেত্রে তুমি দুইটাই যদি করে নাও তাহলে তোমার আর ঝামেলা হলো না। কিন্তু উল্লেখ করে যদি থাকে যে কেন্দ্রীয় উজ্জ্বল হতে পঞ্চম উজ্জ্বল, তাহলে শুধু থেটা বের করব, এক পাশেরটা বের করব। কেন্দ্রীয় উজ্জ্বল হতে পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক ব্যবধান, আর উভয় পার্শ্বে যদি উল্লেখ থাকে যে কেন্দ্রীয় উজ্জ্বলের উভয় পার্শ্বের পঞ্চম উজ্জ্বলের কৌণিক সরণ বা কৌণিক বিস্তার বা কৌণিক ব্যবধান বের করো, তখন কিন্তু আমরা থেটা বের করার পরে আবার টু থেটা বের করব। কৌণিক বিস্তার ইজ ইকুয়াল টু হচ্ছে টু থেটা বের করব। আশা রাখি বুঝতে পারছো কথাটা, ঠিক আছে। আর যে দুইটাই কনফিউশন মনে হয় যে স্যার কৌণিক বিস্তার চাই, শুধু কৌণিক বিস্তার চাইছে যে পঞ্চম উজ্জ্বল ডোরার কৌণিক বিস্তার বের করো, বুঝতে পারছো না থেটা বের করবা নাকি টু থেটা বের করবা, কনফিউশন। দুইটাই বের করে দেখাবা স্পষ্ট করে লিখে যে কেন্দ্রীয় উজ্জ্বল হতে পঞ্চম উজ্জ্বলের কৌণিক ব্যবধান থেটা, তারপর টু থেটা লেখার সময় লিখবা যে অতএব উভয় পার্শ্বের পঞ্চম উজ্জ্বল কৌণিক বিস্তার এত, দুইটাই লিখবা, ঠিক আছে। তাহলে আমাদের আর কনফিউশন থাকলো না। যেটাতে তোমার কনফিউশন মনে হবে ওই একটাই খালি কনফিউশন মনে হয়, সেটা হচ্ছে কৌণিক বিস্তার বা পঞ্চম উজ্জ্বল কোনো কিছু কেন্দ্রীয় উজ্জ্বল থেকে বের বের বলে দেয় নাই, বা ওই উভয় পার্শ্বের কথাটা উল্লেখ নেই, সেক্ষেত্রে তোমার কনফিউশন হবে। সেই কনফিউশন দূর করার জন্য এতক্ষণ কথা বললাম, ঠিক আছে। তাহলে আমরা কৌণিক বিস্তারটা বের করতে পারবো, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে আরো একটা জিনিস পরীক্ষায় থাকে যে এই পি বিন্দুতে, আমি যখন পি বিন্দু লিখেছিলাম না, এই পি বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার হবে নাকি গঠনমূলক ব্যতিচার হবে? ভেরি সিম্পল, আমি করব, অঙ্কের মধ্যে চলে আসবো। নাম্বার ওয়ান, আবার বলে একটা দূরত্ব দিয়ে বলল যে এইটুক দূরত্বের মধ্যে কয়টা ডোরা দেখা যাবে? তিন ধরনের আসতে পারে কিন্তু, কয়টি উজ্জ্বল ডোরা গঠিত হবে, কয়টি অন্ধকার ডোরা গঠিত হবে, বা মোট কয়টি ডোরা গঠিত হবে, ঠিক আছে। এগুলো আমরা ওই যোগ বিয়োগের মাধ্যমে, আমরা অঙ্ক করার মাধ্যমে কিন্তু বের করে দেখাবো। আমাদের মোটামুটি ব্যতিচারের কনফিউশন যেখানে থাকবে সেখানে তো অবশ্যই আমি দেখাবো, ব্যতিচারের মোটামুটি আমাদের কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো আমাদের কনফিউশন যদি থাকে কোথাও আমরা বের করবো, অঙ্ক করার ক্ষেত্রে দেখবো আমরা, ঠিক আছে। আমি এখন যে প্রশ্নটা তোমাদের কাছে দেখাচ্ছি এইটাই, আমি এইটা একটু এখানে থেকে একটু দেখাচ্ছি, আমি একে একে অনেকগুলা অঙ্ক উত্তর তোমাদের করে দিচ্ছি, ঠিক আছে। হিসাব নিকাশটা তোমরা করবা, আমি খালি, ঠিক আছে। এখানে দেখো তো আমাদের উদ্দীপক বা একটা প্রশ্ন আকারে দেওয়া আছে, খেয়াল করে দেখো যে এটা কেন্দ্রীয় উজ্জ্বল, চিত্রে 3800 অ্যাংস্ট্রম তরঙ্গ দৈর্ঘ্যের আলো ব্যবহার করা হয়েছে। 3800 অ্যাংস্ট্রম, মনে রাখবা অ্যাংস্ট্রমই মোটামুটি থাকে বা ন্যানোমিটার থাকে, আমরা কিন্তু এটাকে মিটার করে নেব। ওকে, এই যে ও বিন্দু, বুঝতে পারছো এটা কেন্দ্রীয় উজ্জ্বল, দেখা যাচ্ছে, এটা বলার অপেক্ষা রাখে না যেটা কেন্দ্রীয় উজ্জ্বল। এই যে ডি হচ্ছে 1 মিটার, আর এই যে এখানে বলা থাকবে না কিন্তু কোনটা এ, এই যে S1 থেকে S2 দূরত্ব মানে চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব, এটার নাম কি এ, 0.5 মিলিমিটার দেওয়া আছে। আর এইটুকু দেওয়া আছে 6.46 গুণ 10⁻³ মিটার। যে কোনো একটা পি বিন্দু, যে কোনো একটা পি বিন্দু দেওয়া আছে। আমি অনেকগুলা প্রশ্নের এখানে উত্তর দিয়েছি। প্রথমে আমি দেখো তো, আমরা কেন্দ্রীয় উজ্জ্বল হতে পঞ্চম উজ্জ্বল ডোরার মধ্যবর্তী দূরত্ব আমরা বের করছি। এক নাম্বারটা আমি এখানে প্রশ্ন আলাদা করে লিখে নিয়েছি, এখান থেকে প্রশ্ন দেখাবো আর এখানে সলিউশন দেখাবো। এখানে অলরেডি একই চিত্র এখানে দাগানো হয়েছে। নাম্বার ওয়ান প্রশ্ন আমরা করছি কেন্দ্রীয় উজ্জ্বল হতে, একটু খেয়াল করো এতক্ষণ পর্যন্ত যে যোগ বিয়োগ গুণ ভাগ আমরা করেছি সেইটার ইমপ্লিমেন্টেশন করতেছি এখন, মানে অঙ্ক করার মাধ্যমে, ঠিক আছে। কেন্দ্রীয় উজ্জ্বল হতে, একটু মনে রাখার বুদ্ধি তোমাদের এই অঙ্কগুলো করার মাধ্যমে কিন্তু হয়ে যাবে। কেন্দ্রীয় উজ্জ্বল হতে পঞ্চম উজ্জ্বলের দূরত্ব, পঞ্চম উজ্জ্বল আমরা পঞ্চম নিয়ে কাজ করছি, পঞ্চম হোক অষ্টম হোক যা চাইতে পারে, যা চাক কোনো সমস্যা নাই। পঞ্চম উজ্জ্বল ডোরার দূরত্ব, পঞ্চম উজ্জ্বল ডোরার দূরত্ব নির্ণয় লিখলাম। তো আমরা সরাসরি লিখছি, দেখো তো xn লিখলাম, xn ইজ ইকুয়াল টু কি ল্যামডা ডি ভাগ এ, কততম উজ্জ্বল, এই যে ল্যামডা ডি ভাগে আমাদের সূত্র, কিন্তু ল্যামডা ডি ভাগে ভেরি সিম্পল একটা সূত্র, ল্যামডা ডি ভাগে, তার সাথে যেহেতু আমাদের n দেওয়া আছে n তম, এইটা লিখে নিব আমরা আগে সূত্র। তোমাদের অনেক সময় হয় কি, তোমরা একটা কাজ করো যে সরাসরি তোমরা অঙ্ক বসায় দাও সূত্র না লিখে, সূত্র না লিখে অঙ্ক করতে যাবা না, সূত্র লিখার জন্য একটা নাম্বার আছে। মনে করো fs cos θ তুমি লিখলা যে কাজ ইজ ইকুয়াল টু fs cos θ, তুমি কি করো কি, বা আমরা মাঝে মাঝে ভুল করে বসি যে w ইজ ইকুয়াল টু f এর মানটা বসিয়ে দিই, s এর মানটা বসিয়ে দিই, cos θ এর মানটা কিন্তু একবারে বসিয়ে দিই। নো,
এটা করা যাবে না, বোর্ডের নিয়ম অনুসারে সূত্রটা তোমাকে লিখতে হবে। যে আমরা এই সূত্রটা লিখে নিলাম, এই পাশে ডান পাশে যা যা দেওয়া আছে সেটা আমাকে লিখতে হবে। এখানে n ইজ ইকুয়াল টু 5, ঠিক আছে, আর a ইজ ইকুয়াল দেখো 0.5 মিলিমিটার। এটা একটু তোমাদের, আমিও তোমাদের একটু অভ্যাস খারাপ করিয়ে ফেলেছি বলতে পারো, যে সরাসরি এ লিখি। আসলে এটার ডেসক্রিপশনটা দিতে হবে। ডেসক্রিপশন নাকি যে এইটা আসলে কি বোঝাচ্ছে, তাহলে আমরা বলবো চিরদ্বয়ের মধ্যবর্তী দূরত্ব a ইজ ইকুয়াল টু, এটা একটু লিখে নিব আমরা। যদিও আমরা লিখতে ভুলে গেছি বলতে পারো, অভ্যাস নেই আর কি, অভ্যাস করে ওঠে নাই, প্রথম থেকে অভ্যাস করাটা উচিত ছিল। 0.5 গুণ 10⁻³ মিটার। যদিও আমরা টিচাররা নাম্বার কাটি না, কিন্তু বোর্ডের নিয়ম অনুসারে এটা ডেসক্রিপশন দেওয়ার উচিত। প্রশ্ন স্যার সবগুলো ডেসক্রিপশন না দিলেও মনে করে এখানে আমার 3-4টা দেওয়া আছে, তো কমপক্ষে 2টা দিও। যেমন এখানে চিরদ্বয়ের মধ্যে দূরত্ব, তারপর হচ্ছে তরঙ্গ দৈর্ঘ্য দিলাম, তরঙ্গ দৈর্ঘ্য লিখবো এভাবে, তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা ইজ ইকুয়াল টু, দেখো আর একটা জিনিস এখানে খেয়াল করো, 3800 অ্যাংস্ট্রম। এখানে একটু লিখে নিই যে 3800 অ্যাংস্ট্রমের আলো ব্যবহার করা হয়েছে, ল্যামডা সমান সমান 3800 অ্যাংস্ট্রম। তো এখানে একটা জিনিস একটু খেয়াল করবো আমরা, এই 3800 অ্যাংস্ট্রমটা আমরা কিন্তু ওই এইচএসসি প্রিপারেশন নিচ্ছি, কিন্তু এখন মনে রাখো আমাদের প্রেজেন্টেশনটা কিরকম হবে এটাও কিন্তু আমি একসাথে বলে দিচ্ছি কিন্তু, তাই প্রত্যেকটা ক্লাসে কিন্তু গুরুত্বপূর্ণ। এখন তরঙ্গ দৈর্ঘ্য আমাদের দেওয়া আছে কি, দেখো তো আমাদের প্রশ্নের মধ্যে দেওয়া আছে হচ্ছে 3800 অ্যাংস্ট্রম। খেয়াল করে দেখো, আমরা কখনোই একবারে লিখবো না, আমরা প্রথমে 3800 অ্যাংস্ট্রমটা লিখে নিব, লিখে নিয়ে আমার যে এককটা দরকার সেই এককে কনভার্ট করব আমরা। হ্যাঁ করব, প্রথমে একবারে আমরা করব না, 3800 গুণ 10⁻10 লিখবো না, আমরা লিখবো 3800 অ্যাংস্ট্রম। লিখার পরে কি করব, 3800 গুণ 10⁻−10 মিটার। তোমরা যারা আমার সঙ্গে যুক্ত আছো, আশা রাখি পরীক্ষায় 8টা প্রশ্নই কমন পাবা, 8টার মধ্যে 8টা প্রশ্নই কমন পাবা। সুতরাং এবং তোমরা পারবা না এরকম বিষয় নাই, সবই পারবা, আমি আশা রাখছি। এইচএসসি পরীক্ষায় কিছু আটকাবে না তোমাদের, তাই এত তাড়াহুড়া বা এত তাড়াহুড়া করার কোনো কারণ নেই। পরীক্ষা হলে বসে যথেষ্ট সময়, 2.5 ঘন্টার সময় 5টা প্রশ্নের উত্তর দিতে লাগে না, কখনোই লাগে না। ম্যাক্সিমাম লাগবে 1.5 ঘন্টা, ম্যাক্সিমাম লাগবে 1.5 ঘন্টা, তোমরা যারা পারো 1.5 ঘন্টার বেশি লাগবে না। তাই এত তাড়াহুড়া করার দরকার নেই, আস্তে ধীরে অ্যান্সার করবা, সুন্দর করে অ্যান্সার করবা। এবং অ্যান্সার করার সাথে সাথেই ক্যালকুলেটর যে লাস্ট লাইনটা, ক্যালকুলেটর 2বার টিপবা, একবার টিপে অ্যান্সার লিখবা, লিখে সাথে সাথে আর একবার লিখবা। ওই পরীক্ষার শেষে রিভিশন দেওয়ার মতো টাইম থাকে না বা স্কিপ হয়ে যায়, সঙ্গে সঙ্গে একবার 2বার লিখে ফেলবা। কমপক্ষে প্রথম 2-3টা প্রশ্নে, পরের দিকে হয়তো আমাদের সময় যদি কম থাকে হয়তো তখন আমরা হয়তো 2-3বার টিপলাম না। প্রথমে কি করবা, প্রথম 2-3টা প্রশ্ন যেন সঠিকভাবে 2বার করে ক্যালকুলেটর টিপে অ্যান্সার করো, অ্যান্সার মিলাবা। আমাদের ক্যালকুলেটর টিপতে ভুল হতেই পারে। ওকে, তাহলে আমরা তরঙ্গ দৈর্ঘ্য পেয়ে গেলাম, এন এর মান পেয়ে গেলাম, ডি এর মান আমাদের দেওয়া আছে 1 মিটার, ডি এর মান সাধারণত 1 মিটার 1.5 মিটার দেওয়া থাকে। আমরা এখানে বসাবো, অঙ্ক উত্তর পেয়ে যাব 5 গুণ ল্যামডার মান হচ্ছে 3800 গুণ 10⁻10 গুণ 1 ডিভাইড বাই এ এর মান হচ্ছে 0.5 গুণ 10⁻3। আরো একটা কথা বলে রাখি, অনেক জুড়ে জুড়ে লিখলেও যেন তোমার ভুল না হয়, এটা বাসায় প্র্যাকটিসের মাধ্যমে আয়ত্ত করতে হবে। তুমি দেখবা তুমি যখন বেশি বেশি প্র্যাকটিস করবা, তুমি তোমার হাত আর ভুল লিখতে চাইছে না, তোমার হাত আর লিখবে না ভুল, বেশি বেশি প্র্যাকটিস করলে। আর প্র্যাকটিস করো না বাসায় সবই পারো, পরীক্ষা হলে যাবা সরাসরি লিখতে, দেখবে তোমার হাত বারবার ভুল করছে। তাই বাসায় বারবার প্র্যাকটিস করবা, জানা জিনিসও লিখে লিখে পড়বা, জানা জিনিসও লিখে লিখে পড়বা। ওকে, আমরা ক্যালকুলেশন করলে পেয়ে যাবে এটার মান, আমরা যদি পাই 3.8, আমি একটু লিখলাম 3. তা আমাদের পঞ্চম উজ্জ্বল ডোরার দূরত্ব পেয়ে গেলাম। ওকে, তাহলে আমাদের অঙ্কটা কিন্তু হয়ে গেল। এবার খেয়াল করো পরের প্রশ্ন, কেন্দ্রীয় উজ্জ্বল হতে সপ্তম অন্ধকার ডোরার দূরত্ব বের করব। কেন্দ্রীয় উজ্জ্বল হতে সপ্তম অন্ধকার দূরত্ব বের করব। 2 নাম্বার প্রশ্নে আসলাম, কেন্দ্রীয় উজ্জ্বল হতে, কেন্দ্রীয় উজ্জ্বল হতে সপ্তম অন্ধকার, সপ্তম অন্ধকার ডোরার দূরত্ব। তাহলে আমরা অন্ধকার ডোরা লিখি, তাড়াহুড়া নাই। তাহলে আমরা কি লিখবো, xn। আমরা কিন্তু কেন্দ্রীয় উজ্জ্বল থেকে সপ্তম অন্ধকারে যাচ্ছি, তাহলে আমাদের সূত্র কি মনে আছে? দেখো তো আমি লিখতেছি, মনে রাখার বুঝ দেখো, ল্যামডা ডি ভাগ এ, এটা আমাদের তো লিখতেই হবে। আর একটা বিজোড় সংখ্যা লিখতে হবে, 2n - 1 ভাগ 2, 2n - 1 ডিভাইড বাই 2, ঠিক আছে।
তাহলে আমাদের অন্ধকার ডোরার দূরত্ব হচ্ছে n ইন্টু ল্যামডা ভাগ 2 হচ্ছে উজ্জ্বল, আর 2n-1/2 ল্যামডা ডি ভাগে হচ্ছে অন্ধকার। যদি মনে না থাকে, মনে রাখার বুদ্ধি কিন্তু ওই যে শিখাইছি, একটা 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 যোগ যোগ করে বের করাও কিন্তু শিখিয়েছি তোমাদের। ঠিক আছে, তোমাদের পরীক্ষায় পঞ্চম অন্ধকার, পঞ্চম উজ্জ্বল, সপ্তম অন্ধকার এগুলো খুব বেশি দূরে না। ঠিক আছে, তো আমরা এখান থেকে বের করব। তো এখানে একটা খেয়াল করো, আমি কিন্তু তোমাদের যখন থিওরি পড়িয়েছি তখনই বলেছি এই 2n-1 নিলে আমাদের সুবিধা কি? আমাদের সুবিধা হচ্ছে n এর মান যদি আমি 7 বসাই, আমি সপ্তম অন্ধকারই পাবো। আর তোমাদের সাধারণ তপন স্যারের বইয়ে কিন্তু 2n+1/2 দেওয়া আছে, ওখানে n এর মান আমি যদি 7 বসাই তাহলে অষ্টম অন্ধকার পাবো। কিন্তু তাই ওই জটিলতা পরিহার করার জন্য কিন্তু আমরা n এর মান আমি যত বসাবো ততই আমি পেতে চাই, তত নম্বরই অন্ধকার পেতে চাই। তাই আমরা কিন্তু n এর মান এখানে অবশ্যই 7 বসাবো, নট এই 6। 2n+1 থাকলে কিন্তু আমরা এখানে n এর মান 6 বসাতে হতো। তো আমরা ওই 6 এর কথা ভুলে যাই, আমরা n এর মান যা, তবে এটা জেনে রাখি, আমরা জেনে থাকি যে না এটাও সঠিক, ওটাও জানা দরকার আমাদের। ঠিক আছে, তো ওটা ভুল ধরবো না, কিন্তু অনেকে ভুল ধরে বা অনেকে বুঝেই না যে আসলে কিভাবে। আমাদের টিচারদের মধ্যে অনেকে এটা কিন্তু কনফিউশনে পড়ে যায় যে এটা কেন হচ্ছে। ঠিক আছে, তো কনফিউশন এই জন্য তোমাদের দূর করে দিয়েছি। সিমিলারলি আমরা 2 গুণ 7 বিয়োগ 1 ডিভাইড বাই 2 গুণ চিহ্ন ল্যামডা ডি ডিভাইড বাই এ, ল্যামডার মান হচ্ছে 3800, 3800 গুণ 10⁻10 গুণ 1। আর একটা এখানে কথা বলে রাখি, এখানে একটা কথা বলে রাখি, দেখো তো এই ডি এর মান কিন্তু 1। ডি এর মান আমার লিখলেও যা, না লিখলেও কিন্তু রেজাল্টটা কি আসবে, কিন্তু তুমি অবশ্যই ডি এর মান 1 লিখে দেখাবা। কারণ তুমি যদি এইটার মান কিন্তু তুমি এখানে বসাচ্ছ, তাহলে তুমি ডি এর মান 1 হোক আর যাই হোক তুমি বসাবা না কেন, অবশ্যই বসিয়ে দেখাবা। তো এইটার মান এটা গুণ যে 1 কিন্তু আমি লিখেছি, অবশ্যই লিখবা। ডি এর মান 1 হইলেও তোমাকে লিখতে হবে। ইজিক্যাল টু ক্যালকুলেশন করলে যা পাবো তাই আমাদের রেজাল্ট। ক্যালকুলেশন করলে হিসাব নিকাশ করে নিব আমরা। হ্যাঁ, হিসাব করো, হিসাব করে নিব আমরা পরে। এবার 3 নাম্বার প্রশ্ন দেখো, খেয়াল করবে, এবার একটু প্যাচের দিকে আসতেছি। দ্বিতীয় অন্ধকার হতে পঞ্চম উজ্জ্বল ডোরার দূরত্ব কত? দ্বিতীয় অন্ধকার হতে, 3 নাম্বার প্রশ্ন, দ্বিতীয়, আমি ছোট করে লিখি, দ্বিতীয় অন্ধকার তীর চিহ্ন দিলাম, পঞ্চম উজ্জ্বল, পঞ্চম উজ্জ্বল। তাহলে আমরা প্রথমে বের করব হচ্ছে, যে কোনো একটা বের করতে পারি, যে আমরা কেন্দ্রের সাহায্য নিব, কেন্দ্র থেকে সাহায্য নিলে আমাদের সুবিধা হচ্ছে, একটু কেন্দ্র থেকে সাহায্য নিলে আমাদের সুবিধা হচ্ছে। তাহলে কেন্দ্রীয় উজ্জ্বল থেকে দ্বিতীয় অন্ধকার বের করবো একবার, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আমরা পঞ্চম উজ্জ্বল বের করবো। ঠিক আছে, তাহলে আমরা প্রথমে কি করব, ধাপ 1, আমি ধাপ, তুমি পরীক্ষার খাতায় আবার ধাপ 1 লিখো না, আমি ধাপ 1 লিখতেছি তোমাদের বোঝার জন্য। ধাপ 1 হচ্ছে কেন্দ্রীয় উজ্জ্বল টু পঞ্চম উজ্জ্বল, সরি কেন্দ্রীয় উজ্জ্বল টু হচ্ছে, হ্যাঁ পঞ্চম উজ্জ্বল নিতে পারো, একটা লিখলেই হয়েছে। পঞ্চম উজ্জ্বল লিখলাম, বড়টা আগে লিখলাম, কেন্দ্রীয় উজ্জ্বল টু পঞ্চম উজ্জ্বল, পাবো তো একটা মান, হ্যাঁ পাবো। তারপর দ্বিতীয় ধাপ দেখো, ধাপ 2 এ বের করবো আমরা, আমি কিন্তু অলরেডি শিখে নিয়েছি, এই জন্য আমাদের অঙ্ক করতে আর ঝামেলা হবে না। কেন্দ্রীয় উজ্জ্বল থেকে, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আমরা লিখবো হচ্ছে দ্বিতীয় অন্ধকার, দ্বিতীয় অন্ধকার। তারপর আমরা এই দুটা বিয়োগ করে দিব। এটার নাম কি দিবা? এটার নাম দিলাম হচ্ছে, মনে করো x5 দিলাম, এটার নাম দিলাম হচ্ছে x5, এটার নাম দিলাম মনে করো x2। তারপর আমরা বের করব হচ্ছে x5 বিয়োগ হচ্ছে x2, বড় থেকে ছোটটা বের করব। এটা হচ্ছে আমি কি দিব, এটার নাম যা দাও দাও তুমি, এখানে x দাও। ঠিক আছে, x5 বিয়োগ হচ্ছে x2। ঠিক আছে, আমি এটা এই সিম্বলটা নিজের ইচ্ছা মতো দিলাম, 5 নাম্বার উজ্জ্বল তাই 5 দিলাম, 2 নম্বর অন্ধকার তাই x2 দিলাম, x2 থেকে এটা বের দেবো। তাহলে আমরা অলরেডি আমরা যেহেতু এটাও শিখেছি, এটাও শিখেছি উজ্জ্বল অন্ধকার বের করা, তাই আমি আর এইটা নতুন করে করে দিলাম না, এটা নিজে নিজে করবো আমরা। ওকে, এবার আসো আমাদের পরের প্রশ্ন, একই, দ্বিতীয় উজ্জ্বল হতে দশম অন্ধকার, 4 নাম্বার প্রশ্ন। 4 নাম্বার প্রশ্ন হচ্ছে দ্বিতীয় উজ্জ্বল হতে, দ্বিতীয় উজ্জ্বল, একেবারে মজার অঙ্ক, এগুলোই পরীক্ষায় আসে কিন্তু। দ্বিতীয় উজ্জ্বল হতে দশম অন্ধকার, দশম অন্ধকার, এগুলো তো খুবই সহজ, খালি দূরত্ব বের করা, দশম আমার টার্গেট। ঠিক আছে, তো এটার নাম দিলাম হচ্ছে এটা। তো আমরা কি করব, ধাপ, দুইটা ধাপে করে নেব, দুইটা ধাপে আমরা করে নেব, এটা পারবো আমরা। ধাপ একে কি করব, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে দশম অন্ধকার করব, কেন্দ্রীয় উজ্জ্বল থেকে আমরা
দশম উজ্জ্বল, দশম অন্ধকার, দশম অন্ধকার করে নিলাম। তাহলে নাম দাও একটা, এক্স10 দিলাম। তারপর ধাপ 2 এ কি করব আমরা? ধাপ 2 এ আমরা করব কেন্দ্রীয় উজ্জ্বল হতে, উজ্জ্বল হতে দ্বিতীয় উজ্জ্বল। এই যে দুইটা জিনিস কিন্তু, কেন্দ্রীয় উজ্জ্বল হতে দ্বিতীয় উজ্জ্বল, উজ্জ্বল। তো কি নাম দেব? এটার নাম দাও একটা, x2 দিলাম, ইচ্ছা মতো দিলাম আমরা। হ্যাঁ, তারপর আমরা কি করব? তারপর আমরা x10 বিয়োগ হচ্ছে x2 বের করবো। এটা আমাদের রিকোয়ার্ড যে চাওয়াটা, সেই চাওয়াটা আমাদের হচ্ছে x। মনে করো x ধরলাম আমি, এটা কোনো ব্যাপার না, x ধরবা নাকি ডেল x ধরবা তোমার ইচ্ছা, এটা কোনো বিষয় না। ঠিক আছে, এটা গেল 4 নাম্বার। 5 নাম্বার কি বলেছে? এইবার দেখো 1 থেকে 4 পর্যন্ত কিন্তু ভেরি সিম্পল। এবার দেখো আমরা চেয়েছি পি বিন্দুতে ধ্বংসাত্মক নাকি গঠনমূলক ব্যতিচার গঠিত হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। পি বিন্দুতে ধ্বংসাত্মক নাকি গঠনমূলক ব্যতিচার গঠিত হবে, অথবা প্রশ্ন আসতে পারে ধ্বংসাত্মক গঠনমূলক না বলে উজ্জ্বল ডোরা গঠিত হবে নাকি অন্ধকার ডোরা গঠিত হবে, এইভাবে প্রশ্নটা আসতে পারে। পি বিন্দুতে উজ্জ্বল নাকি অন্ধকার ডোরা গঠিত হবে। ঠিক আছে, এইটা বেসিক্যালি তোমাদের যদি বলে নিই একটু, এইটা তোমাদের সিনিয়রদের ক্লাস, এটা আমি গত ক্লাসটা, গতবারের ক্লাসটা থেকে আমি এটা নিয়েছি। ঠিক আছে, তো এখান থেকে আমি একটা উদাহরণের মাধ্যমে আমাদেরকে 12টা অঙ্ক করিয়ে দিয়েছিলাম, 12-14টা। তো এটা তোমাদের এই উদাহরণটা আমি নিয়েছি। তো তাহলে তোমাদের একই প্রশ্নের মধ্যে যদি 12টা প্রশ্ন আমরা করে ফেলি একই উদ্দীপকের মধ্যে, আমাদের মোটামুটি ভালো হবে আর কি, মানে বিভিন্ন রকম ভাবে করতে পারবো। পি বিন্দুতে ধ্বংসাত্মক নাকি গঠনমূলক ব্যতিচার হবে। তো আমরা যদি একটু ছোট্ট করে দাগায় নিই, এটা পর্দা, এটা হচ্ছে এই এই এই, দেখো দাগাতে দেখো সময় কিন্তু লাগবে না। ঠিক আছে, এইটা পি বিন্দু, এই যে পি বিন্দু। তো পি বিন্দুতে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক? তো পি বিন্দু দূরত্বটা কত দেখো তো? দূরত্বটা দেওয়া আছে আমাদের 6.46, 6.46 গুণ 10⁻³ মিটার। ভালো করে খেয়াল করবে এই অঙ্কটা, দুই ভাবে করাবো আমি। হ্যাঁ, এটা করে হয়তো আজকে ক্লাস শেষের দিকে চলে যাবে। S1 S2 আমি ডিটেলস করে দিচ্ছি। এটা ও কেন্দ্র, এটা পি বিন্দু, আর ল্যামডার মান হচ্ছে 3800 অ্যাংস্ট্রম, ল্যামডার মান 3800 অ্যাংস্ট্রম। এইটুকার মান হচ্ছে d ইজ ইকুয়াল টু 1 মিটার। ওকে, এটা হচ্ছে কেন্দ্র উজ্জ্বল, বুঝতেই পারছো, আর কিছু দেওয়া নেই। এইটুকা, আচ্ছা এইটুকা দেওয়া আছে, সরি, 0.5 মিলিমিটার, 0.5 মিলিমিটার। এটা দেখো একটা চিত্র দেখাতে কিন্তু কত সময় লাগে, আর এইটুকা দেখাতে আমাদের অঙ্ক করার সময় 1 মিনিট ধরে নিলাম, সর্বোচ্চ 1 মিনিট। তোমার তো এটা তো খাতায় তো দেওয়াই থাকবে, প্রশ্নে তো দেওয়াই থাকবে। পি বিন্দুতে ধ্বংসাত্মক হবে নাকি গঠনমূলক হবে? হ্যাঁ, তো প্রশ্ন হচ্ছে স্যার কিভাবে বের করব? তো প্রথমে আমরা কাজ করি, এইটা কার মান দেওয়া আছে দেখো তো, এইটা বেসিক্যালি কার মান দেওয়া আছে? xn এর মান দেওয়া আছে। এই কেন্দ্র উজ্জ্বল থেকে কোনো একটা বিন্দুর দূরত্বকে আমরা কি বলেছিলাম? xn দেওয়া আছে। আচ্ছা, xn দেওয়া আছে। তো xn এর সূত্রটা কি দেখো তো? xn ইজ ইকুয়াল টু, প্রথম কথা হচ্ছে ধ্বংসাত্মক দিয়ে শুরু করব নাকি গঠনমূলক দিয়ে শুরু করব? শুরু করব আমরা গঠনমূলক দিয়ে। গঠনমূলক যদি না মিলে তাহলে আমরা ধ্বংসাত্মকে যাব। কিভাবে খেয়াল করো, আমি একটু দেখাচ্ছি, এটা অঙ্ক করার পরে তোমাকে ব্যাখ্যা দিতে হবে। n ইন্টু ল্যামডা ডি ভাগ a, এখান থেকে আমরা n এর মানটা বের করব। ভালো কথা, n এর মানটা বের করব। তো xn এর মানটা দেওয়া আছে, n এর মানটা একটু বের করি। a xn ডিভাইড বাই হচ্ছে ল্যামডা d, a এর মান হচ্ছে 0.5 গুণ 10⁻³ আমি একটু একবারে বসাচ্ছি এখন। xn এর মান হচ্ছে 6.46 গুণ 10⁻³ ডিভাইড বাই ল্যামডার মান হচ্ছে 3800 গুণ 10⁻10 গুণ হচ্ছে 1 ইজিক্যাল টু পাবো। আমি যদি একটু দেখে দেখে লিখি, এই দেখে দেখে লিখি, তাহলে পাচ্ছি হচ্ছে n এর মান হচ্ছে 8.5, 8.5। দেখো পূর্ণ সংখ্যা না, তার মানে আমি কমেন্ট করব যে পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার গঠিত হয় না। তাহলে প্রথমে আমি লিখে নিব কি, যে গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে, তো গঠনমূলক ব্যতিচারের ক্ষেত্রে বের করে দেখলাম n এর মান পেলাম হচ্ছে ওই কি সংখ্যা, একটা ফ্র্যাকশন, একটা ভগ্নাংশ সংখ্যা। তাহলে আমরা কিন্তু বলতে পারছি না যে পি বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হবে। আরো পদ্ধতি আছে, আমি বের করে দেখাচ্ছি। কারণ আমরা যখন থিওরি পড়েছিলাম দেখো তো, তখন এই n এর মানটা কি ছিল? 1 বসালে আমরা 1 নম্বর উজ্জ্বল পাইতাম,
2 বসালে আমরা 2 নম্বর উজ্জ্বল পাইতাম, 3 বসালে আমরা 3 নম্বর উজ্জ্বল পাইতাম। আমরা কি কখনো ফ্র্যাকশন হইলে কি বলেছিলাম যে 1 নম্বর উজ্জ্বল, 2 নম্বর উজ্জ্বল, 3 নম্বর উজ্জ্বল? না, n এর মান সবসময় কি n is equal to 0 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, 1 নম্বর উজ্জ্বল পাইলে আমরা n এর মান 1 পেয়েছিলাম বা 1 বসিয়েছিলাম। সিমিলারলি যদি আমাকে n বের করে যদি আমি ওই 8.5 8.6 বসাই, 6 পাই, তাহলে আমরা কখনোই কমেন্ট করতে পারি না যে এই p বিন্দুতে গঠনমূলক ব্যতিচার হবে। তখন প্রশ্ন, স্যার তাহলে আমি লিখে ফেলবো যে p বিন্দুতে তাহলে ধ্বংসাত্মক ব্যতিচার হবে? আমরা লিখবো না। কোন নোটে বা কোন গাইডে লেখা আছে, এইটুকা বের করার পরেই লেখা আছে যে হচ্ছে যেহেতু p বিন্দুতে গঠনমূলক কি বলে গঠনমূলক ব্যতিচার হয় নাই বা ফ্র্যাকশন, অতএব p বিন্দুতে হচ্ছে ধ্বংসাত্মক ব্যতিচার গঠিত হয়েছে। নো, আমরা লিখবো না। আমরা আবার ক্যালকুলেশন করব। কি করে ক্যালকুলেশন করব? এইবার লিখবো যে ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে বা অন্ধকার ডোরার ক্ষেত্রে আমাদের প্রেজেন্টেশনটা হবে অবশ্যই সুন্দর প্রেজেন্টেশন হবে, কারণ এগুলো 4 মার্কের প্রশ্নের ক্ষেত্রে পরীক্ষায় আসে। ঠিক আছে, ধ্বংসাত্মক ব্যতিচারের ক্ষেত্রে কি লিখবো? একই সূত্রই, xn is equal to 2n minus 1 ভাগ 2 into lambda d ভাগে, তাই না? lambda d ভাগে। ওকে, এখান থেকে আমরা n এর মানটা বের করে নিব। n এর মান বের করার জন্য দেখো ক্যালকুলেশনটা ভালো করে খেয়াল করো, তাড়াহুড়া করার কিছু নেই। এই যে 2axn is equal to 2n minus 1 into lambda d। তারপর দেখো 2n minus 1 is equal to 2axn divided by lambda d। ঠিক আছে, এর হিসাব করো। 2 গুণ a এর মান হচ্ছে 0.5 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 গুণ xn এর মান হচ্ছে 6.46 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 3 ডিভাইড বাই 3800 গুণ 10 টু দি পাওয়ার মাইনাস 10 গুণ 1 ইজ ইকুয়াল টু, পেয়েছি কি আমি একটু দেখে লিখছি, 17 পেয়েছি। 17 বা 2n ইজ ইকুয়াল টু 17 যোগ 1 ইজ ইকুয়াল টু 18। আমরা n ইজ ইকুয়াল টু পাচ্ছি 9। n ইজ ইকুয়াল টু পাচ্ছি 9। এখন বলতো, আমরা যখন এই সূত্রটা ব্যবহার করেছিলাম, খেয়াল করো ভালো করে কথাগুলা, n এর মান যখন 1 বসাইছিলাম 1 নাম্বার অন্ধকার পেয়েছিলাম, n এর মান যখন 2 বসাইছিলাম 2 নাম্বার অন্ধকার পেয়েছিলাম। n এর মান যদি 9 হয় তাহলে কি হবে? 9 নাম্বার অন্ধকার হবে। এখন কিন্তু আমরা কমেন্ট করতে পারতেছি, অতএব p বিন্দুতে নবম বা 9তম, ইংলিশে লেখো বাংলায় লেখো সমস্যা নাই, 9তম অন্ধকার ডোরা গঠিত হবে। অন্ধকার ডোরা গঠিত হবে অর্থাৎ, সুন্দর করে লিখবা নিজের ভাষায়, অর্থাৎ p বিন্দুতে ধ্বংসাত্মক ব্যতিচার হবে। ধ্বংসাত্মক ব্যতিচার গঠিত হবে। ওকে, আমাদের প্রেজেন্টেশন দেখো অনেক সুন্দর হলো, আমরা 4 মার্কে 4 মার্ক কিন্তু পেয়ে যাব। কিন্তু এখন তুমি যদি এখানে ওই গাইড বইয়ের মতো করে লিখো যে যেহেতু এখানে ফ্র্যাকশন হতে অন্ধকার ডোরা গঠিত হবে বা ধ্বংসাত্মকমূলক গঠিত হবে, তখন কিন্তু নাম্বার তোমার কাটা যাবে, তোমার প্রেজেন্টেশনটা কিন্তু ভালো হলো না। গাইড বই কিন্তু এরকম করে দেওয়া আছে, 4 মার্কের জন্য এই প্রেজেন্টেশনটা ভালো হলো না, তাহলে আমরা এরকম করব। এখন প্রশ্ন, স্যার এখানেই যদি আমরা 8 পেয়ে যেতাম, মানে এখানে যদি আমরা পূর্ণ সংখ্যা পেয়ে যেতাম, তাহলে আমরা আর এইটা করার আর দরকার নাই। এখানে যদি আমার মনে করো পূর্ণ সংখ্যা পেয়ে গেলাম, 8 মনে করে পেলাম ফর এক্সাম্পল, তো আমরা লিখতাম যে p বিন্দুতে 8 নম্বর কি বলে উজ্জ্বল ডোরা গঠিত হবে। ঠিক আছে, ঠিক আছে। এখন প্রশ্ন হচ্ছে, স্যার এইটা বের করার পরেও যদি আমি এটা বের করে দেখাই, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কিন্তু তুমি এখানে 8 পূর্ণ সংখ্যা পেয়ে গেছো, তারপর এটা করছো আননেসেসারি, অপ্রয়োজনীয়, তবুও তুমি করতে পারো, কোনো সমস্যা নাই। যে এখানে তো ওখানে যদি 8 পাও পূর্ণ সংখ্যা, এখানে অবশ্যই তুমি পূর্ণ সংখ্যা পাবা না, তাহলে এখানে তুমি কমেন্ট করবে যে এখানে গঠিত হবে না, অতএব লাস্ট লাইন এটা লিখবো। 4 মার্কের হইলে লেখা যেতে পারে সময় থাকা সাপেক্ষে। ঠিক আছে, ওকে, কথাগুলো মনে রাখো, যেগুলো আমি কিন্তু এইচএসসি পরীক্ষার প্রিপারেশন, তুমি পরীক্ষা প্রেজেন্টেশন কিরকম হবে, কিভাবে তুমি লিখবা। ও আচ্ছা, এইটার বিকল্প পদ্ধতিটা লিখি একটু, বিকল্প পদ্ধতিটা একটু লিখি। যে আমাদের জানা আছে, দেখো তো আমরা সেই প্রথম থেকেই শুরু করেছিলাম যে পথ পার্থক্য ইজ ইকুয়াল টু ল্যামডা ভাগ 2 গুণ n, যেখানে, ঠিক আছে, আচ্ছা n লিখি, এখানে n আমি দুই ভাবে লিখি, n এর মান জোড় যদি হয়,
জোর হলে হচ্ছে গঠনমূলক, আর এই এন এর মান যদি বিজোড় হয় তখন বলেছিলাম হচ্ছে বিজোড়। দুটাই শিখবো আমরা, দুটাই শিখতে হবে আমাকে। অনেক সময় পথ পার্থক্য দিয়ে পরীক্ষা, মনে কর তোমার এটা দেওয়া নেই, এটা দেওয়া নাই, মনে করে এই দূরত্বটা দেওয়া নেই, পথ পার্থক্য দেওয়া আছে বা দশা পার্থক্য দেওয়া আছে, তখন তুমি কি করবা? তাই দুইটা নিয়মে শিখতে হবে আমাকে। বিজোড় হলে তখন আমরা বলেছিলাম যে গঠনমূলকের জায়গায় কি বলবে, ধ্বংসাত্মক, ধ্বংসাত্মক। এটা করে শেষ করে দেবো আজকে। হ্যাঁ, পথ পার্থক্য ইজিক্যাল টু ল্যামডা ভাগ 2 এর জোড় গুণিতক হলে আমরা বলবো হচ্ছে গঠনমূলক, আর ল্যামডা ভাগ 2 যদি বিজোড় সঙ্গে গুণিতক হয় তাহলে বলবো আমরা হচ্ছে, ঠিক আছে। তো এখন আমাদের সূত্র কি? এখন পথ পার্থক্যটা তাকে বের করে নিই। পথ পার্থক্যের সূত্র কিন্তু আমাদের মুখস্থ করতে বলেছিলাম। পথ পার্থক্য একটু মনে রাখো, পথ পার্থক্য ইজিক্যাল টু এ এক্স এন ডিভাইড বাই ডি। আমি প্রথম ক্লাসে দেখাচ্ছি এই যে পথ পার্থক্য, এই যে এটা মুখস্থ করবা, এ এক্স এন ভাগ ডি লাগবে আমার, এটা এটা লাগবে কিন্তু সবসময়। কিন্তু ওই যেটা প্রথম প্রথম নিয়ম করলাম, ওই প্রথম নিয়মটা সবসময় আমার ডাটা অঙ্কের মধ্যে থাকবে না, তখন কিন্তু আমি বিপদে পড়ে যাব। এটা আমার লাগবে যে পথ পার্থক্য ইজিক্যাল টু এ এক্স এন ডিভাইড বাই ডি, এ এক্স এন ডিভাইড বাই ডি। তো এ এর মান আমরা বসাবো 0.5 গুণ 10 টু দি পাওয়ার -3 গুণ হচ্ছে xn, xn এর মান আমাদের জানা আছে 6.46 গুণ 10 টু দি পাওয়ার -3, xn বুঝতেই পারছো, আর ডিভাইড বাই 1 ইজিক্যাল টু পাইছি আমরা 3.23 গুণ 10 টু দি পাওয়ার -6 মিটার। এটা আমাদের পথ পার্থক্য আসছে। এই পথ পার্থক্য ইজিক্যাল টু কি হতে হবে, ল্যামডা ভাগ 2 এর বিজোড় গুণিতক হতে হবে। তাহলে আমরা কি লিখবো, যে পথ পার্থক্য ইজিক্যাল টু ল্যামডা ভাগ 2 গুণ হচ্ছে n। এখান থেকে আমরা n এর মানটা বের করে নেব। n এর মান জোড় হলে বলবো গঠনমূলক, n এর মান বিজোড় হলে বলবো ধ্বংসাত্মক। ভেরি সিম্পল। এইটা করলে কিন্তু অনেক ভালো, এটা করলে কোনো সমস্যা নাই কিন্তু, ওটা করলে কিন্তু এভাবে করতে হবে। তো আমরা এখন দেখো 2 গুণ পথ পার্থক্য, 2 গুণ পথ পার্থক্য ডিভাইড বাই ল্যামডা ইজিক্যাল টু হচ্ছে n। এখান থেকে দেখো 2 গুণ পথ পার্থক্যের জায়গায় লিখবো 3.23, আমি একেবারে ভেঙ্গে ভেঙ্গে করা দিলাম। ল্যামডার মান হচ্ছে 3800 গুণ 10 টু দি পাওয়ার -10 ইজিক্যাল টু n। অতএব এখান থেকে হিসাব নিকাশ করলে যোগ বিয়োগ গুণ ভাগ করলে n এর মান পাবো আমরা হচ্ছে 17। আমি হিসাবটা আগের ইয়ার থেকে নিয়ে নিয়েছি 17। বলো তো এখন ধ্বংসাত্মক হবে নাকি গঠনমূলক হবে? n এর মান এখন জোড় না বিজোড়? তাহলে আমরা পাবো হচ্ছে ধ্বংসাত্মক, ধ্বংসাত্মক। এখন তোমাদের কাছে একটা প্রশ্ন আছে বা কনফিউশন আছে যে স্যার n এর মান তো বিজোড়, ধ্বংসাত্মক তো পাবো পি বিন্দুতে, প্রশ্ন হচ্ছে ডোরা সংখ্যা কয়টা? ডোরা সংখ্যা কি, আমি তো অন্ধকার ডোরা বের করলাম যে পি বিন্দুতে অন্ধকার ডোরা করতে হবে। তো আমি এখন যদি তোমাকে প্রশ্ন করি যে কততম অন্ধকার, তুমি কিন্তু আবার 17 অ্যান্সার দিও না। এই 17 কিন্তু 17তম অন্ধকার না, অন্ধকার কিন্তু আমরা এখানে বের করেছি 9তম অন্ধকার, মাথায় যেন থাকে। এইটা জাস্ট এক্সামাইন করতেছি আমরা, পি বিন্দুতে উজ্জ্বল হবে নাকি অন্ধকার হবে, জোর নাকি বিজোড়, এন এর মান জোর নাকি বিজোড়, এইটা কিন্তু আমরা এক্সামাইন করতেছি, পরীক্ষা করতেছি এই সূত্র দ্বারা। আমরা কিন্তু এই সূত্র দ্বারা পি বিন্দুতে কততম অন্ধকার হবে কততম উজ্জ্বল হবে এটা কিন্তু বের করছি না, করব না, বেশি মাথার মধ্যে প্যাঁচ ঢুকাবো না আমরা। এটা দেওয়া করা যাবে, আমি দেখাচ্ছি না, দরকার নেই আমার, নো নিড। আমি এটা দ্বারা খালি শুধু বুঝবো ল্যামডা ভাগ 2 এর জোড় গুণিতক নাকি বিজোড় গুণিতক, আমরা বুঝবো, এক্সামাইন পরীক্ষা করব যে গঠনমূলক নাকি ধ্বংসাত্মক। আর আমরা যখন বলবে যে পি বিন্দুতে কততম উজ্জ্বল হবে কততম অন্ধকার হবে, আমরা এটা বের করব অথবা এটা বের করব। উজ্জ্বলের ক্ষেত্রে আমরা এটা, অন্ধকারের ক্ষেত্রে এটা, এটা আমরা, ঠিক আছে। ওকে, তাহলে আমরা কিন্তু এটা দ্বারা বলবো না যে 17তম অন্ধকার হবে, 17তম অন্ধকার হবে এটা বলবো না, বললেই ভুল হয়ে যাবে, ঠিক আছে। এই সূত্রে যখন বসাবো এই এন কিন্তু ওই এন তম অন্ধকার না, এন তম অন্ধকার বা এন তম উজ্জ্বল না, কিন্তু এটা যেন মনে থাকে। ওকে, আজকের ক্লাস আমি রিভিউ দিয়ে দিচ্ছি, আশা রাখি সবাই বুঝতে পেরেছে। আজকে কিচ্ছুই করাই নাই, যা যোগ বিয়োগ গুণ ভাগ করাইছি। ওকে, আজকে এই পর্যন্ত থাকবে। আমি ক্লাস রেকর্ডিংটা তোমাদের ইয়েতে দিচ্ছি, দেখি হয় নাকি একটু। তোমাদের গ্রুপে আমি ক্লাস